প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 128 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ সোমবার বিকাল 6:30টায় তোমাদের জন্য কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছে। দেখতে দেখতে দোরগোড়ায় পুজো এসে হাজির। আজ চতুর্থীর সন্ধ্যায় তোমাদের জন্য 3টি সত্যি ভৌতিক ঘটনা রেখেছি। প্রথম ঘটনাটায় একটি ছেলের সাথে ঘটে খুব ভয়ঙ্কর একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটা একজনের আত্মহত্যাকে কেন্দ্র করে, আর শেষের ঘটনাটা সাসপেন্স রাখলাম। তোমরা পুরো এপিসোডটা শুনে দেখো, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। আর যদি আমাদের এই ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা আরো বেড়ে যায়। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকে প্রথম ও দ্বিতীয় ঘটনাটা পরপর শুনে নেওয়া যাক। শুভদা, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আজ তোমার সাথে আমার জীবনের একটা ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করছি। আশা করি তোমার ভালো লাগবে। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 11 বছর আগে। তখন আমি স্কুলে পড়ি। যথাসময় স্কুলে গরমের ছুটি হলো। পড়াশোনার তেমন চাপ ছিল না, তাই সিদ্ধান্ত নিলাম দিদির বাড়ি ঘুরতে যাব। আমার দিদির বাড়ি হলো ক্যানিং এর একটি গ্রামে। আমার দিদিদের আম কাঁঠালের বিশাল এক বাগান আছে, 2-3টে মাছের ঘেরও আছে। আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম। আমার দিদির বাড়ি যাওয়ার মূল উদ্দেশ্য ছিল এই সমস্ত বিষয়গুলো। তো আমি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আমার দিদির বাড়ি পৌঁছে গেলাম। আমার সাথে আমার এক বন্ধুও ছিল। একা গেলে বোরিং লাগবে, তাই ওকেও রাজি করে আমার সাথেই নিয়ে গিয়েছিলাম। ওই দিন দিদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার দিদির বাড়ি হলো গ্রামের একদম শেষ প্রান্তে। চারিদিকে বড় এক বাগান দিয়ে ঘেরা। বাড়ির পাশ দিয়েই ইটের রাস্তা চলে গেছে। ইটের রাস্তার বাম পাশে হলো আমার দিদির বাড়ি, আর ডান পাশের একটু দূরে পরিত্যক্ত একটা পুকুর আছে। ওই বাড়ি থেকে একটু দূরত্ব রেখে আরো 3-4টে বাড়ি, তারপর বিশাল মাঠের মতো ফাঁকা জমি, যেখানে মূলত ধান লাগানো হয়, আর ফাঁকে ফাঁকে মাছের ঘের আছে। মাঠের শেষ প্রান্তে একটা ছোট খাল আছে এবং খালের অপর প্রান্তে একটা ছোট শ্মশান ঘাট আছে। যেহেতু ওই দিন আমাদের যেতে যেতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তাই ওই দিন আমার দিদির বাড়ি থেকে আর বের হলাম না। সবার সাথে একটু গল্পগুজব করে সবার সাথে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। আমি আর আমার বন্ধু দুজনেই একই রুমে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভেঙে গেল রাত আনুমানিক 12টার দিকে রনির ডাকে। ও টয়লেটে যাবে, তাই আমাকে দাঁড়াতে বলছিল বাইরে। রনি একটু ভীরু স্বভাবের ছিল, আমি জানতাম, তাই বের হলাম ওর সাথে। বাইরে চাঁদের আলোতে ভালোই দেখা যাচ্ছিল। বাথরুমটা ছিল বাড়ির পিছনের দিকে, ঘর থেকে 15-20 হাত দূরে। বাড়ির পেছনে একটি সরু রাস্তা দিয়ে বাথরুমে যেতে হয়। রনি টর্চ নিয়ে বাথরুমে চলে গেল। আমি ইটের রাস্তায় এমন একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম যেখান দিয়ে বাথরুমটা দেখা যায়। 2 থেকে 3 মিনিট পর দেখি ইটের রাস্তা ধরে আমার অপর প্রান্ত থেকে একটা মাঝবয়সী মহিলা একটি বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে আসছে আমার এদিকে। বাচ্চাটার বয়স খুব বেশি হলে 4 কি 5 বছর হবে। চাঁদের আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। মহিলাটি খয়েরি একটি শাড়ি পরা, আর বাচ্চাটা ছিল খালি গায়ে। মহিলার বাচ্চাটি একটু সময়ের মধ্যে আমার কাছে এসে পড়ল আর আমাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগাতে লাগলো। আমার সাথে প্যারানর্মাল কিছু হতে পারে এসব কিছু আমার মাথাতেই ছিল না। আমি অস্বাভাবিকভাবে মহিলাটিকে পেছন দিক থেকে ডাক দিয়ে বললাম, এই যে শুনুন, আপনি এত রাতে কোথা থেকে আসছেন? কোথায় বা যাচ্ছেন? মহিলাটা বাচ্চাটার হাত ধরেছিল। সে হাত ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ঠিক ওই মুহূর্তে
মহিলাটা কিছু বলার আগেই আমি শুনতে পেলাম পুকুরে ঝুপ করে একটি শব্দ হলো। পাশে তাকিয়ে দেখি বাচ্চাটা নেই। মহিলাটা চিৎকার দিয়ে উঠল, আর আমার বুঝতে বাকি রইল না যে বাচ্চাটা পুকুরে পড়ে গেছে। গরমকাল হলেও পুকুরে বেশ জল ছিল। পুকুরের পাড়ে এসে দেখি বাচ্চাটার হাত দেখা যাচ্ছে। তখন আমি আর কিছু না ভেবে বাচ্চাটিকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিলাম। পুকুরে ঝাঁপ দেওয়ার পরেই বাচ্চাটার হাতটা অদৃশ্য হয়ে গেল। পুকুরের জলে ডুব দিলাম বাচ্চাটাকে খোঁজার জন্য। হঠাৎ আমি অনুভব করলাম কি যেন আমার পা ধরে নিচের দিকে টানছে। আমি এবার ভীষণ ভয় পেলাম। আমার নিঃশ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। আমি অনেক কষ্টে পা সরিয়ে যখন জলের ওপরে মাথাটা উঠালাম, তখন দেখলাম ওই মহিলা আমার দিকে তাকিয়ে এক ভয়াবহ পৈশাচিক হাসি হাসছে, আর হাসির সাথে সাথে তার মুখটি বিকৃত হয়ে যাচ্ছে। তার চোখে কোনো মনে নেই, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তারপর ওই অশরীরী তার হাত দুটো আকাশের দিকে করে এবং মাটির থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে লাগলো। এসব দেখে আমি জ্ঞান শূন্য হয়ে পড়লাম। চিৎকার দিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। সেই সময় আমার ওই বন্ধু বাথরুম থেকে বেরিয়ে আমায় দেখতে না পেয়ে একটু ঘাবড়ে যায়। ঠিক ওই সময় পুকুরের দিক থেকে একটা আওয়াজ শুনতে পায়। কি মনে হতে হাতের টর্চটা জেলে ওই পুকুরের পাড়ে যেতেই আমাকে পুকুরের পাড়ের কাছে অচেতন অবস্থায় দেখতে পায় এবং সেখান থেকে চেঁচিয়ে বাড়ির লোকজনকে ডাকলে তারাও বেরিয়ে আসে। তারপর সবাই ধরাধরি করে আমায় ঘরে নিয়ে যায়। অনেক সময় পরে আমার জ্ঞান ফিরে। তখন আমি পুরো ঘটনাটা তাদের বলি। তারাও সবাই শুনে খুব ভয় পেয়ে যায় এবং বলে, অনেক বছর আগে একজন মহিলা তার নাতিকে নিয়ে পুজো দেখে বাড়ি ফিরছিল। ঠিক ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় ওই বাচ্চাটা হাত ছেড়ে দিয়ে সামনের দিকে ছুটতে থাকে। অন্ধকারে ঠিকমতো কিছু দেখতে না পাওয়ায় বাচ্চাটা পুকুরে পড়ে যায় এবং ডুবে যেতে থাকে। তখন ওই মহিলা তার নাতিকে বাঁচাবার জন্য তিনিও পুকুরে নেমে যায় এবং তিনিও ওই পুকুরে ডুবেই মারা যায়। পরদিন বিকালে তাদের দুজনেরই লাশ ভেসে ওঠে। এই ঘটনার পর থেকে ওই বৃদ্ধা এবং তার নাতিকে মাঝে মাঝে অনেকেই দেখতে পেত। ওই পুকুরটাতে কেউ আর নামতো না, তাই ওই পুকুরটা পরিত্যক্ত হয়ে যায় এবং জায়গাটাও ভুতুড়ে। শুভদা, এই ছিল ঘটনা। আশা করি তুমি শেয়ার করবে। শুভদা, এই গল্পটা আমার মায়ের থেকে শোনা। যে সময়ের ঘটনা, তখনও মায়ের বয়স 14 কি 15 বছর। মায়ের কাকিমা সদ্যমাত্র বিয়ে হয়ে ওই বাড়িতে এসছে। ওই সময় মা আর কাকিমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। কোনো কাজ করলে দুজনে একসাথেই করত। মায়ের বাড়ি, যেটা আর কি আমার দিদার বাড়ি, সেই বাড়ি খুব উঁচু দালান, বড় থাম, দেয়ালগুলো আগেকার চুন সুরকির গাঁথনি। খুব বড় বাড়ি, সামনে লম্বা উঠান, আর উঠানের মাঝেই একটা বড় আম গাছ। তারপর গ্রামের সরু রাস্তা, আর তার ঠিক পরেই বিরাট পুকুর। তো দিদার বাড়িতে সন্ধ্যা হলেই একটা আড্ডা বসত, যেখানে পাশের বাড়ির দু একজন জেঠিমা কাকিমারা আসতেন, লুডো খেলতো, গল্প করত। তো মায়ের সদ্য বিবাহিত কাকিমাকে সবাই মজা করে উল্টোপাল্টা ভূতের গল্প বলে ভয় দেখাতো। মা যখন পড়তে বসত, তখনও নানান রকম আওয়াজ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করত। মায়ের কাকিমা যেহেতু কলকাতার মেয়ে, তাই এই কাকিমার বিয়ের পর থেকেই শহরের নানান রকম গল্পও তারা শুনত। এই আড্ডার একজন মুখ্য চরিত্র হল মায়ের সেজো কাকা, মানে আমার সেজো দাদু। ইনি পেশায় মিষ্টি কারিগর ছিলেন। রোজ দিন যে এত ভয় দেখানো, বিকট বিকট আওয়াজ করা, সব এই লোকটার কম্য। মায়ের কাকিমাকে বৌঠান বলে ডাকতেন। মায়ের সেজো কাকা মানুষটা খুবই ভালো ছিল, কিন্তু একটু দোষ ছিল, শুধু রাতে একটু মদ্যপান করেই ঘুমিয়ে পড়তেন। একদিন সকালে উঠে মারা খবর পায় যে সেজো কাকা নাকি গলায় দড়ি দিয়েছে। স্বাভাবিক নিয়মে থমথমে পরিবেশ হয়ে যায়। যেদিন 3 দিনের কাজ হচ্ছে,
ওই দিন গ্রামে হাট হয়, তাই দিদা বাজারে যায় কিছু কিনবার জন্য। সন্ধ্যা হওয়া মাত্রই অন্যান্য দিন দিদা ফিরে আসে। সেই দিন বিকালে মা আর মায়ের কাকিমাকে ঘরে রেখে দিয়ে দিদা হাটে যায়। খানিক বাদে মায়ের উঠানের দিকে চোখ যায়। সেখানে দেখে সেজো কাকার মতো লুঙ্গি জামা কাঁধে গামছা একজন লোক উঠানে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে আস্তে আস্তে মায়ের দিকে এগিয়ে আসছে। মা কাকিমাকে বলে ব্যাপারটা জানায়, কাকিমাও তাই দেখে। এরপরে মারা দরজা বন্ধ করে দেয়, তারপর জানালা দিয়ে নজর রাখে সেই দিকে। দেখে ওই লোকটা সেখানেও এগিয়ে আসছে দালানের দিকে। এই ঘটনাটা দেখে দুজনেই খুব ভয় পায় আর জানালা বন্ধ করে দুজনেই চিৎকার করে ভয়ে কাঁদতে লাগলো। আশেপাশের কিছু মানুষ কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে আসে। ততক্ষণে দিদাও হাট থেকে ফিরে আসে। সব শুনে দিদাও কিছু একটা বোঝে, আর সেই দিন রাত থেকেই মা আর মায়ের কাকিমা জ্বরে পড়ে। দিদা কিছু একটা বুঝে জলপড়া এনে দুজনকেই খাওয়ায়। মা দু একদিন জলপড়া খেয়ে ঠিক হয়ে যায়। মায়ের কাকিমা কোনো মতেই সুস্থ হচ্ছিল না। শেষমেশ কলকাতায় চিকিৎসা শুরু হয়। তারপর একদিন কলকাতা থেকে খবর আসে যে কাকিমা সন্তান সম্ভবা। তারপর কিছু মাস কাটতেই শরীর ঠিক হয়ে যায়। চলে আসেন কলকাতা থেকে এই বাড়িতে। আবার কয়েকদিনের মধ্যে কলকাতা যান। তার কিছু মাস পরেই মা স্কুল থেকে এসে শুনে যে কলকাতা থেকে খবর এসছে ছোট কাকিমা মৃত সন্তান জন্ম দিয়েছে। ব্যাস, তারপর থেকেই গ্রামের লোকের নানান রকমের বিধিবিধান। শূন্য কোলে যখন ফেরেন তখন মাদুলি 10-12টা আরো কত কিনা চলতে থাকে। তারপর আবার একটি মেয়ে হয়। সেই সদ্যজাত মেয়ে তো নানান রকম রোগে অসুস্থ থাকত। তাকে কলকাতায় অনেক বড় বড় ডাক্তার দেখালেও ঠিক হয় না। একদিন দুপুরে কাকিমার কোলেই সেই সন্তানও চিরতরের মতো ঘুমিয়ে পড়ে। এই ঘটনার বেশ কিছুদিন পরে মায়ের ঠাকুমা এক সাধিকার কাছে কাকিমাকে নিয়ে যায়। সেই সাধিকা জানায় সেজো কাকার দৃষ্টিতেই এইসব অঘটন ঘটছে। তখন ওই সাধিকাই বলে দেয় যে কিভাবে সেজো কাকার আত্মা মুক্তি পাবে। আর ঠিক তার 2 বছর পরই ঈশ্বরের কৃপায় সুন্দর একটা বাচ্চার জন্ম দেয়। শুভদা, এই ছিল আমার মায়ের থেকে শোনা একটা গল্প। আশা করি তোমার ভালো লাগবে। তুমি সবাইকে পড়ে শোনাবে। দারুণ লাগলো কিন্তু। পরপর দুটি সত্যি ভৌতিক ঘটনা আমরা শুনে নিলাম। দুটি ঘটনায় কিন্তু খুব ভয়ের ছিল। কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো, প্রথমটা না দ্বিতীয় ঘটনাটা? আশা করছি এতক্ষণে লাইক কমেন্ট করে দিয়েছো কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর যদি সম্ভব হয় আমাদের ঘটনাটা তোমরা শেয়ার করে দাও, তাহলে হয়তো নতুন কিছু বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হবে এবং তাদের কাছে থাকা নতুন কিছু ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তাই প্লিজ তোমরা আমাদের ঘটনাগুলোকে শেয়ার করে দাও। আর এই রকম ঘটনা যদি তোমাদের কাছেও থাকে, তোমরা কিন্তু আমাদের ঘটনাগুলো খুব সহজে লিখে পাঠাতে পারো। prechchakro23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা ভয়েস রেকর্ড করে ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারো। এখন একটা ঘটনা আছে, সেই ঘটনাটা এবার শুনে নেব। কিন্তু ঘটনায় যাওয়ার আগে একটা ছোট কথা বলে রাখি। তোমরা কিন্তু অনেকেই আমাদের এপিসোডটা শুনছো, লাইক করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের যদি আমাদের ঘটনাগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকে শেষের ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি পারমিতা চক্রবর্তী, মধ্যমগ্রাম দোলতলা থেকে। আমি ক্লাস 12-এ পড়ি। এই বছর এইচএস পরীক্ষা দেব। আমি পেটচক্রের সব ঘটনাগুলো শুনি, তাই আমারও ইচ্ছা হয় একটা ঘটনা লিখে পাঠাবো। তাই আজ লিখছি। খুব আশা নিয়ে লিখলাম, তুমি প্লিজ পড়ে শুনিও। এই ঘটনাটি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। এবার বেশি দেরি না করে ঘটনাটা লিখছি। জন্মগতভাবেই আমরা ব্রাহ্মণ। পূজা পাঠ
শ্রাদ্ধ শান্তি যজ্ঞ এইসব করেই আমার দাদু তার 4 ছেলে এবং 3 মেয়েকে লালন পালন করেছেন। সমাজে দাদুর খুব নাম ডাক ছিল। দাদুর এক বন্ধু ছিল, তার নাম মোহন। এই মোহন দাদুকে এই কাজগুলো করতে সাহায্য করত। যেখানে বড় বড় কাজ থাকতো দাদু মোহন দাদুকে সাথে নিয়ে যেত। আর এই মোহন দাদুকে নিয়ে এই ঘটনাটা ঘটেছে। একবার আমার দাদু মোহন দাদুর বাড়িতে যান কোনো এক কাজে, কিন্তু সেই দিন মোহন দাদু একটু বাইরে গিয়েছিলেন জরুরি কোনো একটা কাজে। দাদু মোহন দাদুকে ডাকতেই ঘর থেকে মোহন দাদুর স্ত্রী অস্মিতা দিদা বের হয়ে আসে। দাদু দেখেন অস্মিতা দিদার চোখের নিচে, মুখে, হাতে রক্ত জমে কালশিটে পড়ে আছে। দাদু দিদাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোমার চোখে মুখের এই অবস্থা কেন? কিন্তু সে কিছুই বলে না। তখন ওই দিদার 11 বছরের মেয়ে পায়েল বলে তার বাবা নাকি প্রত্যেক রাতে নেশা করে এসে তার মাকে মারধর করে। শুনেই দাদুর খুব খারাপ লাগে। দাদু প্রতিজ্ঞা করেন যে এখন থেকে মোহনকে দিয়ে উনি আর কোনো কাজই করাবেন না। কিন্তু যেদিন দাদু মোহন দাদুর বাড়িতে যান, ঠিক তার পরদিন উনি খবর পান মোহন দাদুর স্ত্রী ও মেয়ে দুজনেই নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। দাদু এইসব শুনে মনে মনে খুব কষ্ট পান। 3 দিন পর মোহন দাদু আমার দাদুকে তার স্ত্রী ও মেয়ের শ্রাদ্ধ শান্তির জন্য যে ব্রাহ্মণ ভোজন হয় তাতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করতে আসে। দাদু যেতে চায়নি, কিন্তু এরপরেই মনে মনে ভাবে মোহনের বেচারা মেয়ে আর স্ত্রীর তো কোনো দোষ নেই। যদি তাদের আত্মা মুক্তি পায় এই ব্রাহ্মণ ভোজনের ফলে, তাহলে যাওয়াটা অবশ্য কর্তব্য। অনেক ভাবনার পর দাদু মোহন দাদুর বাড়ি ব্রাহ্মণ সেবার কাজে যান। কিন্তু দাদু সব কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে আসতে অনেকটাই রাত হয়ে যায়। শীতের রাত। দাদু রাস্তা দিয়ে হেঁটে আসবার সময় লক্ষ্য করেন পাশের একটা অশ্বত্থ গাছের নিচে মোহনের স্ত্রী তার মেয়েকে কোলে নিয়ে বসে আছে। আর দাদুকে দেখে নাকি সুরে বলছে, পণ্ডিত মশাই, মেয়েটার খুব ঠান্ডা লেগেছে, কিছু সাহায্য করবেন? দাদু বুঝতে পারলেন অপঘাতে মৃত্যুর কারণে মোহনের স্ত্রী ও মেয়ের প্রেতজনি প্রাপ্ত হয়েছে। দাদু দানে পাওয়া একটা শাল ও চাদর তাদেরকে দিতেই সেই মোহনের স্ত্রীর প্রেতাত্মা দাদুকে ধন্যবাদ জানিয়ে বলে, পণ্ডিত মশাই, আজকের রাতটাই আমার পোড়ামুখ স্বামীর শেষ রাত। বলেই সেই 2 প্রেতাত্মা অদৃশ্য হয়ে যায়। দাদু পরদিন বিকালবেলা খবর পায় দুপুরে মোহন পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছে। পাড়ার লোকজন পুকুরে মোহন দাদুর বিকৃত লাশটা ভাসতে দেখে। আশ্চর্য বিষয়, মোহন দাদু সাঁতার জানত, কিন্তু হয়তো এটাই তার কর্মফল। এইভাবেই মোহন দাদুর স্ত্রীর আত্মা জীবন দশায় তার উপরে হওয়া সকল অত্যাচারের প্রতিশোধ নেয়। বাহ, দারুণ একটা ঘটনা শুনে নিলাম। ঘটনাটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো। কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লেগেছে, প্রথমটা, দ্বিতীয় না শেষের ঘটনাটা? আশা করি তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, আমাদের এই ঘটনাগুলোকে আরো বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনেই শুনবে। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা আমাদেরকে খুব সহজে লিখে পাঠিয়ে দিতে পারো pretchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর প্রেতচক্রে যে ঘটনাগুলো শোনানো হয়, সেই ঘটনাগুলোকে বিশ্বাস করা বা না করা সেগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনেই শুনবে।
আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে আরো নতুন নতুন ভয়ঙ্কর ঘটনার সাথে বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থাকো।